যেসব মহিলাদের বাচ্চা হতো না, আমার মা তাদের জন্য ওষুধ তৈরি করত। কিন্তু যে ঘরে সে মহিলাদেরকে নিয়ে যেত, সেই ঘরে একমাত্র আমার মা আর তার চাকরানী ছাড়া আর কেউ যেতে পারতো না। কিন্তু আমার যখন বিয়ে হলো, তখন বাচ্চা হলো না। আমি বললাম, মা, আমার জন্য ওষুধ তৈরি করে দাও। মা খুব কঠিনভাবে বারণ করে দিল। আর একদিন আমি তার চাকরানীকে বললাম আমায় সাহায্য করতে। তার পরের দিন সেই চাকরের জায়গায় আমি মায়ের সেই ঘরে গেলাম। আর এরপর যে ঘটনাটা আমি দেখলাম, সেটা দেখে প্রায় আমার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হলো। আমার মায়ের নাম সোনান সেতা। সে সময়ে সব থেকে বেশি পড়ালেখা করা মহিলা ছিল। আর গ্রামের মধ্যে প্রথম এমন হয়েছিল যে কিনা ডাক্তার হয়েছিল। কিন্তু তার পড়াশোনা পুরো হয়নি, কারণ তার বাবা এই দুনিয়া থেকে চলে গিয়েছিল। এরপরে আমার মা বাচ্চা না হওয়া মহিলাদের চিকিৎসা করতে লাগলো। আর এভাবেই একদিন তার বিয়ে আমার বাবার সাথে হলো। আর তারপরে আমি এই দুনিয়াতে এলাম। আর এখন আমার মায়ের বয়স হয়েছে। আমার মা ঘরের মধ্যেই মহিলাদের চিকিৎসা করত। আর যে মহিলার চিকিৎসা করত, তার বাড়িতে বাচ্চা নিশ্চিতভাবেই হতো। মা পড়ালেখা করা মহিলা ছিল। কিন্তু একটা ঘটনা খুব অদ্ভুত লাগলো। আর তা হলো, কেন আলাদা করে ঘর বানিয়ে রেখেছিল মা, যেখানে সে সব মহিলাদের চিকিৎসা করত। আমার 17 বছর বয়স হয়ে গিয়েছিল, কিন্তু তখন পর্যন্ত আমি ওই ঘরটা খুলে দেখিনি যে ভিতরে কি আছে। ওখানে শুধুমাত্র আমার মা আর তার চাকরানি যেতে পারতো। তার বয়স আমার মায়ের মতোই ছিল। সে আমার মায়ের সুখ দুঃখের সাথী ছিল। আমার মা বিয়ের আগে থেকেই তাকে জানতো। আর এখন তো তারা দুজনে একে অপরের খুব প্রিয় বন্ধু হয়ে গিয়েছিল। কিন্তু একটা ঘটনা অদ্ভুত ছিল। সেটা হলো যে মাঝে মধ্যেই তার সেই ঘর থেকে চেঁচানোর আওয়াজ আসতো। আওয়াজ শুনে মনে হতো কোনো মহিলার সন্তান জন্ম নিচ্ছে সেই সময়ে। কিন্তু এখানে তো কোনো মহিলা সন্তান জন্ম নিত না। তাহলে চেঁচানোর আওয়াজ কেন আসতো? আমি ঘরে যাওয়ার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু মা কখনো আমাকে ভিতরে নিয়ে যায়নি। আর আমার বাবাকেও নিয়ে যেত না ঘরে। আমার বাবার মুখ তো আমার মা টাকা দিয়ে বন্ধ করে রেখেছিল। কেননা আমাদের ঘরে অনেক টাকা আসতো। মা একটা পেশেন্টকে দেখতো আর কয়েক হাজার টাকা নিত। আর যখন তারা জানতে পারতো যে তাদের সমস্যার সমাধান হয়ে গেছে, তখন তারা মিষ্টি, কাপড় সব কিছু নিয়ে আসতো আমাদের জন্য। ঘরে তো প্রতি সপ্তাহে অনেক রকম জিনিসপত্র আসতেই থাকতো। মিষ্টি খেয়ে খেয়ে আমার তো ওজন বেড়ে গিয়েছিল। বাবা বলতো, ওর বিয়ে দেব কি করে? এত ভারী শরীর হয়ে গেছে, ওকে তো কেউ বিয়ে করবে না। বাবা এই কথাটা মজা করে বলতো। আমার বিয়ের খুব ইচ্ছা ছিল। মা একটা ভালো সম্বন্ধ দেখে আমার বিয়ে দিয়ে দিল। আমার বর ভালো ছিল। কিন্তু আমার মা বাবাকে নিয়ে খুব মজা করত। খুব ভালো জীবন কাটছিল। কখনো কখনো বাবার বাড়ি আসতাম। তখন বাড়ির সবার সাথে দেখা সাক্ষাৎ হতো। আর আমার মায়ের যে চাকর, সে সারা জীবন মায়ের সাথে কাটিয়ে দিল। নিজের 4 মেয়ের বিয়েও সে এই চাকরির পয়সা দিয়ে দিয়েছিল। আর নিজের বাড়িও বানিয়ে নিয়েছিল। কিন্তু আমি জানি না যে তারা কি এমন চিকিৎসা করত। আমার মা একটা বড় মেশিন কিনেছিল। অনেক দামি মনে হচ্ছিল সেটা। এটা আমার মায়ের ঘরের বাইরে পড়েছিল। কেননা ওটাকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য লোকের প্রয়োজন ছিল। আমি মাকে জিজ্ঞাসা করলাম যে এটা কি? মা বলেছিল যে এটা মেডিকেলের ডাক্তারদের একটি বড় মেশিন। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এই মেশিন দিয়ে কি করবে? তুমি তো চিকিৎসা করো, অপারেশন তো তুমি করো না। কিন্তু মা বলল যে এই মেশিনটা আমার ভীষণ দরকার। আর আমাদের কাজটাও আরও দ্বিগুণ হারে ভালোভাবে হতে পারে। এই মেশিনের জন্য আমি বললাম যে তুমি এত পয়সা রোজগার করে কি করবে? অনেক তো করলে, এবার তুমি একটু আরাম করো। মা বলতে লাগলো, পয়সা ছাড়া জীবন কি হয়? পয়সা তো এমন জিনিস যেটা প্রতিদিন প্রয়োজন হয়। আমার শ্বশুরবাড়িতে আমার ননদের জায়ের বাচ্চা হচ্ছিল না। সেই ব্যাপারে যখন আমি জানতে পারলাম, আমি বললাম যে আমার মা সারা দুনিয়ার চিকিৎসা করে বেড়াচ্ছে, তোমার চিকিৎসাও করে দেবে। কিন্তু চিকিৎসা খুব দামি চিকিৎসা, অনেক খরচ হয়। আমরা তো তোমার শ্বশুরবাড়ির আত্মীয় হই, আমরা তো তোমাদের সম্পর্কের কেউ হই। সে তো ছিল দূর সম্পর্কের আমার ননদের যা। কিন্তু আমার শাশুড়ি বলেছিল, তোমার মাকে বলো যে চিকিৎসা ফ্রিতে করে দিতে। কেননা মেয়ের শ্বশুরবাড়ির ব্যাপার তো। আর এখন ব্যাপারটা আমার শ্বশুরবাড়ি হয়ে গিয়েছিল। কারণ এই প্রথমবার আমার শাশুড়ি আমাকে কোনো কথা বলেছিল বা আমাকে কোনো কাজ করতে বলেছিল। আমি যখন মাকে বললাম, তখন মা বলল,
তুমি কি পাগল হয়ে গেছো? জানো কত পয়সা লাগে চিকিৎসার? আমি মাকে বললাম যে, কোন ব্যাপারে পয়সা লাগে? শুধুমাত্র ওষুধ দিতে হয়, তো চুপ করে দিয়ে দাও। এটা তো আমার মান ইজ্জতের প্রশ্ন। এখানে মা অদ্ভুত একটা কথা বলল। মা আমাকে বলল, এভাবেও কিন্তু তোমার ইজ্জত খারাপ হতে পারে। আমি বললাম, তার মানে কেন খারাপ হবে মান ইজ্জত? মা বলল, যদি তার চিকিৎসা করি আর তার যদি কোনো লাভ না হয় তখন। আমি বললাম, মা, তুমি যার যার এখনো পর্যন্ত চিকিৎসা করেছো তারা প্রত্যেকেই তো লাভ পেয়েছে, তাহলে আমার শ্বশুরবাড়ির আত্মীয় কেন লাভ হবে না? আমি অনেক কষ্ট করে মাকে রাজি করালাম। আমার বাবা বলল যে, মেয়ের শ্বশুরবাড়ির ব্যাপার। আমার মা আমাকে বলল, আর এটাও বলল, আর কখনো আমার সাথে এই ব্যাপারে কথা বলতে যেও না। যদি তুমি নিজের পেশেন্ট নিয়ে আমার কাছে চিকিৎসার জন্য আসতে থাকো, আমি একদম চিকিৎসা করব না। বাবা যখন বলল, মা রাজি হয়ে গেল চিকিৎসা করতে। আমি বাবাকে বললাম, মা তো আমার কোনো পরোয়াই করে না। বাবা বলল, রাত দিন লোকের চিকিৎসা করে করে পাগল হয়ে গেছে, সব সময়ে ঘরে ঢুকে থাকে। আমি জিজ্ঞাসা করলাম যে, তুমি কখনো ও ঘরে গিয়েছো? বাবা বাবা তখন বলতে লাগলো, যখনই ঘরটা তৈরি হয়েছিল তখন আমি গিয়েছিলাম। তারপর থেকে আর যাইনি। কিছুই নেই ঘরে, শুধুমাত্র এই ডাক্তারের জিনিসপত্র আছে। ওখানে একটা টেবিল আছে আর দু চারটে আলমারি আছে। কিন্তু ঘটনাটা যদি এটাই হয় তাহলে মা কেন সেখানে কাউকে যেতে দেয় না? এরপর আমার ননদের চিকিৎসা হয়ে গেল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমাকে কোথায় বসিয়েছিল? আমাকে সে বলল, ঘরের ডাইনিং রুমে বসিয়েছিল। আমি বললাম যে, তোমাকে ঘরে নিয়ে যায়নি? সে বলল, না, আমাকে তো ঘরে নিয়ে যায়নি। কিছু টেস্ট করালো আর তারপর চিকিৎসা শুরু করলো। ওষুধ লিখে দিয়ে বলল যে, যদি কপালে থাকে তাহলে বাচ্চা হবে, না হলে এর কোনো চিকিৎসা নেই। আমি তো অবাক হয়ে গেলাম। আমার মা সারা দুনিয়ার চিকিৎসা করছে, এটা হতেই পারে না যে আমার মা যার চিকিৎসা করবে তার বাচ্চা হবে না। কারণ আমার মা পুরো দুনিয়াকে বলে বেরিয়েছে, এই চিকিৎসা এটা হতে পারে না যে বাচ্চা হবে না। তবেই তো লোকে আসে লাখ লাখ টাকা খরচ করে। এখন যখন মা পয়সা পাচ্ছে না, তার মানে এই যে পয়সা পায়নি বলে সে মন থেকে চিকিৎসা করেনি। আমার মা এত লোভী। তারপর আমি ভাবলাম যে, দেখা যাক, হতে পারে যে বাচ্চা হয়ে যাবে। আমার মা ননদের জায়ের চিকিৎসা করলো, কিন্তু তার কোনো লাভই হলো না। সে বলল, এমনি নিজের মায়ের সবসময় প্রশংসা করতে থাকো, আমি তো কোনো লাভই পেলাম না। কিন্তু তোমার মা খুব ভালো মানুষ। উনি বলেছেন যে, যখন সৃষ্টিকর্তা চাইবেন তখন বাচ্চা হবে। আজকাল তো এমনই অবস্থা, যদি বাচ্চা না হয় নানা রকম কথা বলা শুরু করে দেয় লোকেরা। আমিও চিন্তায় পড়ে গেলাম, কেননা আমার বিয়ে হয়েছে 7 মাস হয়ে গেছে। আর আমার শ্বশুরবাড়ির আত্মীয় আমাকে বলেছিল যে, তোমার মা তোমার চিকিৎসা করতে পারে, তা তুমি তার পরামর্শ তো নিতেই পারো। সে আরও বলেছিল যে, দেরি করো না, তোমার আমার মতো অবস্থা যেন না হয়, কেননা তারপর কিন্তু আর বাড়ির লোকেরা তোমাকে ক্ষমা করবে না। আমি তো এই বাড়ির সদস্য, তারপরেও আমার পিছনে তারা কত কথা বলতো। আর তুমি তো পরের বাড়ির মেয়ে, তাহলে তোমাকে নিয়ে না জানি তোমার শাশুড়ি কত কথা বলবে আর কত কি করবে। আমি এরপর খুব চিন্তায় পড়ে গেলাম, কেননা এখনও তো এত দেরি হয়নি। এখন থেকেই আমার শাশুড়ি বেশ কিছু কথা বলতে লাগলো। সে বলতে লাগলো, এতক্ষণে তো এই বাড়িতে খুশির খবর চলে আসার কথা। ননদের জায়ের 4 বছর ধরে চিকিৎসা করালো, কিন্তু কিছুই হলো না। আমার তো মাত্র 7 মাস হয়েছে, দেখা যাক না কি হয়। আমি এদের সবার কথায়, আচরণে, ব্যবহারে ভীষণ চিন্তায় পড়ে গেলাম। আমি আমার শাশুড়িকে না বলে ডাক্তারের কাছে চলে গেলাম আর চেক আপ করলাম। উনি পরীক্ষার জন্য বললেন আর বললেন যে, 2 দিনে তুমি রেজাল্ট জেনে যাবে। আমি বললাম যে, টেস্টের রিপোর্ট নিতে আমি আসতে পারবো না, আপনি এক কাজ করবেন, আমাকে ফোনে রিপোর্ট পাঠিয়ে দেবেন। উনি বললেন, ঠিক আছে, আমার নাম্বার নিয়ে নাও। ডাক্তারটা ভীষণ ভালো ছিল, বুঝে গিয়েছিল যে আমি বারবার লুকিয়ে লুকিয়ে বেরোতে পারবো না। এই 2 দিন আমি যে কিভাবে কাটিয়েছি শুধুমাত্র আমিই জানি। 2 দিন পরে ডাক্তারের ফোন আসলো। উনি আমাকে রিপোর্টে বললেন, আপনার সমস্যা আছে আর আপনি কখনো মা হতে পারবেন না। আমার আপনাকে এটাই বলার ছিল যে, আপনি কোনো ছোটোখাটো চিকিৎসা করিয়ে
কোনো ওষুধপত্র খেয়ে যেন নিজের শরীর বা নিজের জীবন নষ্ট করবেন না। তার বদলে আপনি টেস্ট টিউব বেবির মাধ্যমে বাচ্চার জন্ম দিতে পারেন। আর টেস্ট টিউব বেবি চিকিৎসা এতটা সহজ না, তাতে অনেক পয়সা লাগে। কিন্তু ডাক্তার আরও বলেছিল যে আপনি এখন যুবতী, আর এখন আপনার বিয়ের প্রথম দিক, তো সবে শুরু। এখন আপনার বর রাজি হয়ে যাবে, পরে আপনার বর এটাই ভাববে লাখ টাকা খরচ করে এমন চিকিৎসা করিয়ে যেখানে 40% মাত্র ঠিক হয়, যার কোনো গ্যারান্টি নেই, সেটা করিয়ে কি হবে। এজন্যই ছেলেরা লাখ টাকা খরচ করে দ্বিতীয়বার বিয়ে করে নেয় আর তারা বাচ্চার জন্ম দেয়। আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম। আমি সারা রাত কেঁদেছিলাম। বর জিজ্ঞাসা করলে বলে দিলাম যে কিছু হয়নি। আমি ভীষণ দুঃখ পেয়েছিলাম, কেননা আমি কখনো ভাবিনি যে আমার সাথে এরকম হবে। তারপর একদিন আমার গ্রামের একটা মেয়ে আমার কাছে আসলো। সে বলল যে তোমার মায়ের কাছে চিকিৎসা করিয়েছিলাম, আর আজ আমার কাছে জোড়া বাচ্চা। আর আজকে আমি ভীষণ খুশি। আর সে আমাকে ধন্যবাদ জানালো। সে আমার মায়ের প্রশংসা করতে লাগলো আর বলতে লাগলো সৃষ্টিকর্তা উনার হাতে জাদু দিয়ে পাঠিয়েছেন, যার চিকিৎসাই করেন সে ঠিক হয়ে যায়। আমি ওই মহিলার কথায় ভীষণ খুশি হলাম আর যেন মনে মনে শান্তি পেলাম। সে আমাকে বলল, 10 বছর পর্যন্ত আমার কোনো বাচ্চা হয়নি জানো। তোমার মায়ের কাছে চিকিৎসা করালাম, তখন আমার বাচ্চা হলো। তোমার মা, তুমি তো সব কিছুই জানবে। যখন সে আমাকে কথাগুলো বলল, তখন আমি অবাক হয়ে গেলাম আর জিজ্ঞাসা করলাম, সব কিছুই জানবো মানে? সব কিছু কীভাবে হয়? সে বলল, চিকিৎসা কীভাবে হয় সেটা তুমি জানো? আমি বললাম যে তুমি জানো, কিন্তু আমি তো জানি না। সে বলল, ও কথাটা বাদ দাও। আমার মা 1 মাস পর্যন্ত সবার চিকিৎসা করতো। আমি ঠিক করেছিলাম যে আমি আমার বরকে সব বলবো না, আমার শাশুড়িকেও বলবো না, কারণ এমনিতেই আমাকে খুব একটা পছন্দ করে না। আমি নিজের মাকে সব কিছু বলবো আর তার থেকেই চিকিৎসা করাবো। এরপরে আমার আর কাউকে বলার কোনো দরকার পড়বে না। আমি মায়ের কাছে চলে গেলাম। মা সকাল সকাল ভীষণ ব্যস্ত ছিল, ওই ঘরেই ছিল আর বাইরে আসেনি। আর আমার ঘরে যাওয়ার অনুমতি ছিল না, আর বাবা বাড়ি ছিল না। 4 ঘন্টা মায়ের জন্য আমি অপেক্ষা করলাম। আমি ভীষণ রেগে গেলাম। এরপর আমি তাকে বললাম, আমার কিছু সমস্যা আছে। মা জিজ্ঞাসা করলো, কি সমস্যা? পয়সার দরকার? আমি বললাম, পয়সার দরকার নেই। আর এরপর তাকে বললাম যে আমাকে ডাক্তার কি বলেছে। ডাক্তার যেটা আমাকে ফোন করে বলেছিল, আমার মা সব শুনে বলল, এবার কি করা যায়? এটা তো বড় সমস্যা। আমি বললাম, কেন? তোমার জন্য এটা কোনো সমস্যাই নয়, তুমি আমার চিকিৎসা করো। মা বলল যে এই ধরনের কথা যদি আর কখনো বলেছো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি তোমার চিকিৎসা করব না। আমি বললাম, মা, এটা তো সেই ব্যাপার হয়ে গেল যে তুমি সমস্ত পরিবারকে খাবার দিচ্ছ, আর আমি প্লেট দেখে যখন খাবার খাওয়ার জন্য বসলাম, তখন আমাকে বললে যে খাবার খেলে পাপ হয়। আমাকে আমার মা এত বাজেভাবে বকা দিল, যেন মনে হলো যে সে মরে গেলেও আমার চিকিৎসা করবে না। আমি জিজ্ঞাসা করলাম, কেন করবে না চিকিৎসা? বাবা এসে গিয়েছিল ওখানে। আমি কান্নাকাটি শুরু করলাম। বাবাও দেখলো যে এতদিন পর মেয়ে ঘরে এসে তার উপর আবার কান্নাকাটি করছে। চিন্তায় বাবা আমাকে সবসময় অনেক ভালোবাসতো। সে আমাকে বলল, কাঁদছো কেন তুমি? তখন মা বলল যে বিনা কারণে ও কিছু চাইছে। মা এই কথাটা বাবাকে বলল না যে আমি কখনো মা হতে পারবো না, আর আমি আমার চিকিৎসার জন্য বলেছি। কিন্তু মা আমার চিকিৎসা করতে চাইছেন না। মা একে তো ভুল করেছে, তার উপরে আবার মিথ্যে কথা বলছে। বাবা বলল যে কেন চিন্তা করছো, আমি তো আছি। আর যেটা তোমার দরকার আমি তোমাকে এনে দেব। তোমার জন্য আমি চা বানিয়ে দিচ্ছি এখনই। বাবা সেখান থেকে চলে গেল। মা বলল যে যেটা হচ্ছে সেটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দাও। আর খবরদার, যদি এখানে চিকিৎসার কথা তুমি আবার বলেছো, আমি তোমার চিকিৎসা কখনো করব না। আর এই কথাটা নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আমি আমার বাড়িতে চলে এলাম আর ভাবলাম যে আমাকে মা কেন এরকম বলল। প্রথমত আমাকে তো মার ঘরে যেতে দিত না। যখন আমি আমার বন্ধুকে তার কাছে পাঠিয়েছিলাম, তখন মা তাকে ঘরে নিয়ে যায়নি আর তার চিকিৎসাও করেননি। তখনও আমার মায়ের কিছুই যায় আসেনি। আর আজকে যখন আমি বিপদে পড়েছি, তখন আমারও চিকিৎসা করতে চাইছেন না।
কোনো একটা গন্ডগোল তো আছেই। আমার মা মিথ্যে কথা বলতো, মানুষের চিকিৎসা সে করতো না। আর যদি সে মিথ্যে কথাই বলতো, তাহলে তার কাছে এত লোক কেন পয়সা খরচ করে চিকিৎসা করাতো? আর কেনই বা মা আমার আর আমার বন্ধুর চিকিৎসা করতে চাইছেন না, যখন কিনা সমস্ত দুনিয়া এসে চিকিৎসা করছে। এবার আমার শেষ আশা, আমার মায়ের সেই চাকরানী, সেও আমাকে যাবার সময় দেখে নিয়েছিল। পরের দিন আমাকে ফোন করে জিজ্ঞাসা করলো, তোমার কি সমস্যা হয়েছিল, তুমি কেন কাঁদছিলে। সেও আমাকে মায়ের মতো করে লালন পালন করেছিল ছোট থেকে। আমার খেয়াল রাখতো। মা তো সারাদিন নিজের কাজে ব্যস্ত থাকতো। আমি তাকে সব কিছু বললাম। আমি তার ঘরে গেলাম। আমি বললাম, আমাকে সাহায্য করো। সে বলল যে, আমি তোমাকে সাহায্য করব না, কারণ এই কাজটা আমার ভুল মনে হয়। আমি বললাম যে, তার মানে? সে বলল, আমি তোমাকে বলবো না। তার পরের দিন সে মায়ের কাছে মুখ বন্ধ করে গেল। মা তাকে জিজ্ঞাসা করলো, তুমি মুখ চাপা দিয়ে মুখ বেঁধে কেন এসেছো? তখন সে মিথ্যা কথা বলল যে তার মুখ জ্বলে গেছে, সেজন্য সে মুখ চাপা দিয়ে এসেছে। মা কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল। এরপর সে আর দ্বিতীয়বার এ কথা জিজ্ঞাসা করেনি। আমাকে চাকরানী বলল, কাল তুমি মুখ বেঁধে মুখ চাপা দিয়ে যাবে। আমি মুখ চাপা দেওয়ার কারণ প্রথমেই বলে দিয়েছি। এজন্য তোমাকে কিছু জিজ্ঞাসা করবেন না। আমি বললাম যে আমার খুব ভয় লাগছে, কিন্তু সে আমাকে বলল, তোমাকে এটা করতেই হবে। তোমাকে গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে মাথা নাড়িয়ে জবাব দিয়ে দিও কাল। এমনিতেও সেরকম কোনো কাজও নেই। একটাই রুগী আছে, তারই অ্যাপয়েন্টমেন্ট আছে। তুমি নিজেই সব জানতে পেরে যাবে সোনা। তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর তোমার মা যখন সব কিছু জানতে পেরে যাবে, তাকে বলে দিও যে আমি চিরজীবনের জন্য এই কাজ ছেড়ে চলে যাচ্ছি। আর আমার এই কাজ করার এখন আর প্রয়োজন নেই। এই কাজে অনেক পয়সা রোজগার হয়, কিন্তু অনেক সমস্যাও হয়। আমি আমার মুখ বেঁধে মুখ চাপা দিয়ে পরের দিন চলে গেলাম। মা কোনো কথাই জিজ্ঞাসা করলো না। ঘরটাকে ভিতর থেকে দেখলাম পুরো অপারেশন থিয়েটারের মতো পরিবেশ ছিল। বড় বড় মেশিন পড়েছিল। যখন কিনা বাবা বলেছিল যে একটি বিছানা আর কয়েকটা আলমারি আছে ওখানে। একটা মহিলা আসলে মা বলল যে, তুমি ওর রিপোর্টটা দেখে নাও। আমি যখন তার রিপোর্ট পড়লাম, তখন একটা কথাই লেখা ছিল যে সে কখনো মা হতে পারবে না। আর তাকে বলা হয়েছিল যে সে যেন টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চার জন্ম দেয়। এ সমস্ত কথাই লেখা ছিল ওখানে। তাহলে কি না এই সমস্ত কাজ করত? কিন্তু কিভাবে করে? মা তো ডাক্তার না। মা এসেই মহিলাকে জিজ্ঞাসা করলো, তুমি কি নিজের ইচ্ছায় সমস্ত কিছু করতে চাও? সে বলল, আমি আর ঘরে কারো টিটকারি শুনতে পারবো না, কারণ অপমান আমি শুনতে পারছি না। আমি জানি এই বাচ্চাটা আমার বরের নয়, অন্য কোনো লোকের। আমি যখন মা হয়ে যাব, যখন বাচ্চা হয়ে যাবে, সবাই এটাই ভাববে যে এটা আমার বরের বাচ্চা। আমি নিজের মুখে হাত চাপা দিলাম। মা টেস্ট টিউব বেবির কাজ করে। তার মানে এই চিকিৎসা চলছিল এতদিন ধরে। এই বাচ্চাগুলো তাদের বর্ণের নয়, অন্য কোনো লোকের। এজন্যই মা এত বড় বড় দামি দামি মেশিন আনিয়েছিল। আর অবাক হওয়ার মতো ব্যাপার হলো, মহিলারা নিজেরা নিজেরা এই কাজের জন্য রাজিও হয়ে যেত। এই গ্রাম একটা ছোট্ট গ্রাম। এখানকার গ্রামের লোকেদের মধ্যে এত বুদ্ধি কোথায়? এজন্যই তারা রাজি হয়ে যায়। অথবা বাজা, এই কথা শোনার ভয়ে, বা যে মহিলারা বাজা, এর জন্য তাদের উপরে অত্যাচার করা হয়। যে কথা শোনানো হয়, তার জন্যই তারা এই কাজ করতে রাজি হয়ে যায়। তখন সেই মহিলা চলে গেল। আমি নিজের মুখ খুললাম। আর আমার মা চমকে উঠল আর বিরক্ত হয়ে গেল। এই জন্যই আমার মা আমার চিকিৎসা করতে চাইছিল না। কেননা সে চাইতো না যে আমি আমার বরের ছাড়া অন্য কারো বাচ্চাকে জন্ম দিই, যাকে আমি জানি পর্যন্ত না। মা যেটা করেছিল সেটা ভুল ছিল। আমি তাকে অনেক কথা শোনালাম। আমি বললাম, তুমি অনেক ভুল করেছো মা, তুমি মানুষকে ঠকাচ্ছ। তারা সারা জীবন ঠকেই থাকছে। মা বলল, আমি যেটা করছি সেটাকে ভুল ভেবো না। আর আমি যদি ভুল কাজ দিয়েও কোনো মহিলার জীবনে খুশি আনি, লোকেরা তাকে বাজা বলা বন্ধ করে দিচ্ছে। এর থেকে ভালো কথা আর কি হতে পারে? সাধারণ মানুষও টেস্ট টিউব বাচ্চার বিরুদ্ধে, কেননা তারা ভাবে যে এটা পরের বাচ্চা। হ্যাঁ, এটা পরের। কিন্তু আমি মহিলাদের বলে দিই সবটা। আমার কাছে আর কোনো রাস্তাও থাকে না।
আমি বলে দিই যে তার পেটে যে বাচ্চার জন্ম দিতে চলেছি সেটা তার বরের নয়, বরং অন্য কারুর বাচ্চা, অন্য কারুর ছোট্ট প্রাণ। আমি মহিলাদের বলে দিই যে আমার কাছে আর কোনো রাস্তাও নেই, আর এই কাজগুলো আমি মহিলাদের থেকে লুকিয়ে করি না। এরা আমার সাথে যোগাযোগ করে, সেজন্যই তো তারা এত টাকা দিয়ে যায়। আর আমি এই সমস্ত তোমার সাথে করতে পারবো না। আমি মাকে বললাম, আমি জানি না তুমি ঠিক করেছো না ভুল করেছো, কিন্তু তোমার কাজের লোক আমাকে বলে দিয়েছে যে এই কাজটা আর সে তোমার সাথে করবে না, চিরজীবনের জন্য এই কাজ ছেড়ে সে চলে গেছে। আমি জানি না আমার মা ঠিক করেছিল নাকি ভুল। আমি সেখান থেকে ফিরে এলাম শ্বশুর বাড়ি। আমার অদ্ভুত লাগছিল। সাধারণ মানুষের জন্যই মা নিজের প্রাণের ঝুঁকি নিয়েই কাজ করছিল। আর যাদের কাজ করে দিত তাদের পরিবারের কেউ জেনে যেত যে এই বাচ্চা তাদের নয়, তাহলে তারা এত রেগে যেত যে প্রতিশোধ নিত। আর তারপর কি করতো মা? এরপর মা 1 বছর পর সেই কাজটা ছেড়ে দিয়েছিল। মনে হয় তার কাজের লোক চলে যাওয়ার পর একা একা সেই কাজ আর করতে পারছিল না, সেজন্যই এই ব্যাপারটাকে ছেড়ে দিয়েছিল। সে যে কাজটা করছিল এই কথাটা আমি কাউকে বলিনি, এমনকি বাবাকেও না। আমি আমার বরকে বলে দিয়েছিলাম যে আমি কখনো মা হতে পারবো না। সেটা শুনে চুপ করে গিয়েছিল। সে বলল, ঠিক আছে, যা হবে দেখা যাবে। এরপর 4 বছর হয়ে গিয়েছিল, আমার এখনো কোনো বাচ্চাই হয়নি। কিন্তু আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, কারণ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলে তা কখনো ফেরত আসে না। একদিন না একদিন তিনি আমার কথা নিশ্চয় শুনবেন। আমার বিশ্বাস আমি একদিন ঠিক মা হব। আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ বন্ধুরা।